কোরআনের ভুল ধরতে চাওয়া ব্যক্তির শেষ পরিণতি দেখে হতবাক মানুষ। চকলেট নিয়ে খুনসুটিতে মাতলেন মোদি মেলোনি, ভিডিও ভাইরাল। নর্দমার পানি থেকে বানানো হচ্ছে খাবার পানি। ইট সিমেন্ট ছাড়াই তৈরি হচ্ছে ভূমিকম্প সহনশীল বিশেষ বাড়ি। প্রযুক্তির ছোঁয়া ছেড়ে মাটির গুহায় থাকছেন আফ্রিকার বিশাল জনগোষ্ঠী, কিন্তু কেন? স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ইসলামের বিরুদ্ধে বিতর্ক করা এবং পবিত্র কোরআনের ভুল বের করার এক অগাধ আত্মবিশ্বাস নিয়ে গবেষণা শুরু করেছিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার অধ্যাপক ডক্টর গ্যারি মিলার। কিন্তু ভুল খুঁজতে গিয়ে খ্রিস্টান ধর্মের এই বিখ্যাত প্রচারক শেষ পর্যন্ত উল্টো নিজেকেই আবিষ্কার করলেন সত্যের কাঠগড়ায়। কোরআন অধ্যয়নের শুরুতেই সূরা বাকারার ২ নম্বর আয়াতে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এমন অতি প্রাকৃতিক আত্মবিশ্বাস, এবং সূরা নিসার ৮২ নম্বর আয়াতে কোরআনে কোনো অসঙ্গতি নেই এমন সরাসরি চ্যালেঞ্জ স্তব্ধ করে দেয় এই গণিতবিদকে। শুধু তাই নয়, নিজের প্রিয় কন্যা ফাতিমা বা স্ত্রী আয়েশার নাম পুরো কোরআনে একবারও না এনে বাইবেলের মাদার মেরি বা হজরত মারিয়াম আলাইহিসসালামের নাম ৩৪ বার উল্লেখ করা এবং তার নামে আস্ত একটি সূরা থাকা ডক্টর মিলারকে আরও গভীরে ভাবতে বাধ্য করে। যুক্তির প্রতিটি কোষ্ঠী পাথরে যাচাই করে অবশেষে ১৯৭৮ সালে সব অহংকার ভেঙে সত্যের সামনে আত্মসমর্পণ করেন তিনি। খ্রিস্টান প্রচারক ডক্টর গ্যারি মিলার ইসলাম গ্রহণ করে হয়ে যান মুসলিম আব্দুল আহাদ। ইসলামের বিরুদ্ধে বিতর্ক করার জন্য তিনি ছিলেন পুরোপুরি প্রস্তুত। কোরআনের ভুল বের করে মুসলিমদের যুক্তিতে হারিয়ে দেওয়ার উদ্দেশ্যেই শুরু করেছিলেন গভীর গবেষণা। কিন্তু শেষ পর্যন্ত কি হলো তার পরিণতি? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রফেসর ডক্টর গ্যারি মিলার মনে ছিল অগাধ আত্মবিশ্বাস আর হাতে ছিল বাইবেলের পাণ্ডিত্য। বিখ্যাত ইসলামিক স্কলার আহমেদ দিদাতের সাথে এক বিতর্কের পর মুসলিমদের কুপকাত করার এক মোক্ষম অস্ত্র খুঁজতে শুরু করেন তিনি। মিলার ভেবেছিলেন ১৪০০ বছর আগের এক মরুভূমির গ্রন্থে গাণিতিক, ঐতিহাসিক আর ব্যাকরণগত ভুল খুঁজে পাওয়া তো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তিনি জানতেন না এই অহংকারই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। কোরআন অধ্যয়নের শুরুতেই তিনি যে এক অবিশ্বাস্য ধাক্কা খাবেন তা তার দূরতম কল্পনাতেও ছিল না। পৃথিবীর কোনো লেখক এত দৃঢ়ভাবে বলতে পারেন না যে তার বইয়ে কোনো ভুল নেই, অথচ সূরা বাকারার ২ নম্বর আয়াতে চ্যালেঞ্জ ছুড়ে বলা হয়েছে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক। এমন অকল্পনীয় আত্মবিশ্বাস এর আগে কোনো লেখকের মাঝে দেখেননি তিনি। একজন গণিতবিদ ও যুক্তির মানুষের কাছে লেখকের এমন অতিপ্রাকৃত আত্মবিশ্বাস প্রথম বিস্ময়ের জন্ম দেয়। সেই বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই সূরা নিসার ৮২ নম্বর আয়াতে কোরআন যেন সরাসরি তাকেই উদ্দেশ্য করে বলল, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা অবশ্যই এতে অনেক অসঙ্গতি দেখতে পেত। এই আয়াত তাকে আরও গভীরে ভাবতে বাধ্য করল। ভুল খুঁজতে গিয়ে ডক্টর মিলার উল্টো নিজেকেই কাঠগড়ায় আবিষ্কার করলেন। তিনি আবারও নড়ে চড়ে বসলেন। এবার আরও গভীরে গেলেন তিনি। দেখলেন সম্পূর্ণ কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় কিছুই লেখা নেই। উল্টো সূরা সাবার ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের একটি বিষয়ে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুইজন দুইজন অথবা একজন একজন করে দাঁড়াও। এরপর তোমরা চিন্তা করে দেখো, তোমাদের সঙ্গ আদেও উন্মাদ নয়, সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র। সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল বাইবেলের মাদার মেরি বা হজরত মারিয়াম আলাইহিসসালামকে নিয়ে। মিলার দেখলেন খ্রিস্টানদের চেয়েও কোরআন তাকে বেশি সম্মান দিয়েছে। যেখানে নবীজির প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নাম একবারও কোরআনে আসেনি, সেখানে মারিয়াম আলাইহিসসালামের নাম এসেছে ৩৪ বার। এমনকি তার নামে আস্ত একটি সূরাও রয়েছে। আরও অবাক করা বিষয়, পুরো কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মাত্র ৪ বার, অথচ ঈসা আলাইহি ওয়াসাল্লাম বা যিশুর নাম এসেছে ২৫ বার।
যুক্তির প্রতিটি কোষ্ঠী পাথরে যাচাই করে ডক্টর মিলার বুঝলেন মানুষের পক্ষে এমন নিরপেক্ষ ও নিখুঁত গ্রন্থ লেখা অসম্ভব। সব অভিযোগের জবাব কোরআন নিজেই দিয়ে রেখেছে। অবশেষে 1978 সালে সব ভুল ধরার অহংকার ভেঙে তিনি সত্যের সামনে আত্মসমর্পণ করলেন। খ্রিস্টান প্রচারক ডক্টর গ্যারি মিলার হয়ে গেলেন মুসলিম আব্দুল আহাদ। যুগে যুগে এমনভাবে যারাই কোরআনের ভুল ধরার জন্য কোরআন অধ্যয়ন করেছেন তারাই খুঁজে পেয়েছেন সত্যের পথ। সূরা আনআম এর 97তম আয়াতে বলা হয়েছে, আর আমি আমার আয়াত বিশদভাবে বর্ণনা করেছি জ্ঞানীদের জন্য। সনম সিদ্দিকী, কালবেলা। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুগম্ভীর আলোচনার মাঝে আবারও নজর কাড়ল ভারত ও ইতালির দুই রাষ্ট্রপ্রধানের এক দারুণ ও মিষ্টি রসায়ন। ইতালি সফরের এক ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি চকলেট উপহার দিয়ে এক চমৎকার খুনসুটিতে মেতে ওঠেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই বিশ্ব নেতার এই হাসি খুশি মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। জানা গেছে, উপহারের প্যাকেটটি খুলেই মেলোনি বেশ উচ্ছ্বসিত হয়ে এটিকে একটি খুবই চমৎকার টফি হিসেবে আখ্যা দেন। ঠিক তখনই চকলেটটির নামের সাথে মেলোনির নামের মিল খুঁজে পেয়ে মোদি মজার ছলে বলে ওঠেন মেলোডি। আর মোদির এই চতুর রসিকতায় হাসিতে ফেটে পড়েন জর্জিয়া মেলোনিও। আন্তর্জাতিক অঙ্গনে এই দুই নেতার সহজ সাবলীল বন্ধুত্ব নেটিজনদের মাঝে যেমন তুমুল জনপ্রিয়, তেমনি এটি ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ককেও করছে আরও সুদৃঢ়। Mr. Modi brought us a gift. ইতালি সফরের এক ফাঁকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি চকলেট উপহার দিয়ে এক মিষ্টি খুনসুটিতে মেতে ওঠেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই বিশ্ব নেতার এই দারুণ রসায়ন ও হাসি খুশি মুহূর্তটির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। উপহারের প্যাকেটটি খুলেই মেলোনি বেশ উচ্ছ্বসিত হয়ে এটিকে একটি খুব চমৎকার টফি হিসেবে আখ্যা দেন। ঠিক তখনই চকলেটটির নামের সাথে মেলোনির নামের মিল খুঁজে পেয়ে মোদি মজার ছলে বলে ওঠেন মেলোডি। এই রসিকতায় হেসে ফেটে পড়েন মেলোনিও। প্রায়শই আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই বন্ধুত্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। নেটিজেনরা দুই নেতার এই সহজ সাবলীল রসায়ন ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ককেও করেছে আরও সুদৃঢ়। যে ড্রেন বা পয় নিষ্কাশনের কুৎসিত কালো পানি দেখে মানুষ নাক সিটকাচ্ছে, সে পানি এখন গ্লাস ভরে পরম তৃপ্তিতে পান করা সম্ভব। অবাস্তব মনে হলেও বিশ্বজুড়ে তীব্র পানি সংকটের মুখে দাঁড়িয়ে বিজ্ঞান একেই বাস্তবে রূপ দিয়েছে। সিঙ্গাপুর, আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো উন্নত শহরগুলোতে বর্জ্য পানিকে 3টি প্রধান বৈজ্ঞানিক ধাপে প্রক্রিয়াজাত করে বোতলজাত পানির চেয়েও বহুগুণ স্বাস্থ্যকর খাবার পানিতে রূপান্তর করা হচ্ছে। প্রথমে মাইক্রো ফিল্ট্রেশনের মাধ্যমে দৃশ্যমান ময়লা দূর করা হয়। এরপরে উচ্চ চাপে রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় ক্ষতিকারক রাসায়নিক, ভারী ধাতু, ব্যাকটেরিয়া ও ভাইরাস পুরোপুরি আলাদা করা হয় এবং শেষ ধাপে আল্ট্রাভায়োলেট লাইট বা অতি বেগুনি রশ্মি ব্যবহারে পানিকে করা হয় 100% জীবাণুমুক্ত। ল্যাব টেস্টের কঠোর পরীক্ষা ও স্বয়ংক্রিয় সেন্সরের 100% অনুমোদন পাওয়ার পরই এই পানির উপযোগী করা হয়, যা ভবিষ্যতের পৃথিবীর তৃষ্ণা মেটানোর আসল চাবিকাঠি। ভাবুন তো, যে ড্রেন বা পয় নিষ্কাশনের কুৎসিত কালো পানি দেখে আপনি নাক সিটকাচ্ছেন, ঠিক পরের মুহূর্তেই সেই পানি পরম তৃপ্তিতে গ্লাসে ভরে পান করছেন। অবাস্তব মনে হলেও বিজ্ঞান একেই বাস্তবে রূপ দিয়েছে। বিশ্বজুড়ে তীব্র পানির সংকটের মুখে দাঁড়িয়ে এখন বজ্র পানি বা ময়লা আবর্জনাকে অত্যাধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াজাত করে 100% বিশুদ্ধ খাবার পানিতে রূপ দেওয়া হচ্ছে। এই জাদুকরী রূপান্তরের সূত্রপাত মূলত সিঙ্গাপুর ও আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো উন্নত দেশগুলোতে, যেখানে পানির বিকল্প উৎস তৈরি করা ছাড়া কোনো উপায় ছিল না। পরিবেশের উপর পানির সংকট কমাতে এবং ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানোই এর মূল লক্ষ্য। বিজ্ঞানসম্মতভাবে এই প্রক্রিয়াটি মূলত 3টি প্রধান ধাপে ঘটে থাকে: মাইক্রোফিল্ট্রেশন ও আল্ট্রাফিল্ট্রেশন। প্রথমে বর্জ্য পানিকে অতি ক্ষুদ্র ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্য দিয়ে নেওয়া হয়, যা খালি চোখে দেখা যায় না এমন ঝুলন্ত ময়লা ও বড় কণাকে আটকে দেয়। রিভার্স অসমোসিস
অতি উচ্চ চাপে পানিকে এটি আণবিক পর্দার মধ্যে দিয়ে পাঠানো হয়। এর ফলে পানিতে থাকা লবণ, ক্ষতিকারক রাসায়নিক, ভারী ধাতু এবং সমস্ত ব্যাকটেরিয়া ও ভাইরাস পুরোপুরি ধ্বংস ও আলাদা হয়ে যায়। আল্ট্রাভায়োলেট লাইট ও অ্যাডভান্সড অক্সিডেশন প্রসেস, শেষ ধাপে শক্তিশালী অতিবেগুনি রশ্মি ও হাইড্রোজেন পারডাইক্স ব্যবহার করে পানির অবশিষ্টাংশ জৈব পদার্থকে ভেঙে ফেলা হয়। ল্যাব টেস্টের মাধ্যমে এই পানির প্রতিটি ফোঁটা কঠোরভাবে পরীক্ষা করা হয়। স্বয়ংক্রিয় সেন্সর এবং ল্যাব বিশেষজ্ঞরা ব্যাকটেরিয়া ও ক্ষতিকারক উপাদানের উপস্থিতি শতভাগ শূন্য না হওয়া পর্যন্ত এর চূড়ান্ত অনুমোদন দেন না। ফলাফল, এই পানি সাধারণ ট্যাপের পানি বা বোতলজাত পানির চেয়েও বহুগুণ বেশি স্বাস্থ্যকর এবং খনিজ উপাদানের সমৃদ্ধ। বিজ্ঞান শুধু ল্যাবে তার গতি বাড়িয়েছে। তাই মন থেকে দ্বিধা ছেড়ে ফেলে বলাই যায়, ভবিষ্যতে পৃথিবীর তৃষ্ণা মেটানোর আসল চাবিকাঠি লুকিয়ে আছে এই পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তিতেই। নাজমুন নাহার, কালবেলা। ইট নেই কোনো সিমেন্টের ব্যবহার, অথচ তৈরি হয়ে যাচ্ছে ঝড়, বৃষ্টি ও তীব্র দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম ভূমিকম্প সহনশীল বিশেষ বাড়ি। আবাসন খাতে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তির এক অবিশ্বাস্য উদাহরণ স্যান্ডব্যাগ ডোম হাউস বা ইকো ডোম। এই পদ্ধতিতে বড় বড় বস্তায় মাটি বা বালু ঠেসে তা স্তরে স্তরে সাজানো হয় এবং মাঝখানে লোহার কাঁটা তার দিয়ে পুরো কাঠামোটি শক্তভাবে বেঁধে সাধারণ প্লাস্টার করে দেওয়া হয়। সাধারণ কংক্রিটের ভবন যেখানে প্রবল ভূমিকম্পে ধসে পড়তে পারে, সেখানে এই মাটি ভরা বস্তা আর কাঁটা তারের বিশেষ বাঁধন কম্পনের শক্তিকে চারিদিকে ছড়িয়ে দেয়, ফলে ঘর সহজে ভাঙে না। তাছাড়া পুরু মাটির দেয়াল ও গম্বুজ আকৃতির ছাদ তীব্র গরমেও ঘরের ভেতরটা প্রাকৃতিকভাবে আরামদায়ক ঠান্ডা রাখে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়ার দুর্গম এবং ভূমিকম্প প্রবণ অঞ্চলে অল্প খরচে টেকসই আবাসন নিশ্চিত করতে এই জাদুকরী প্রযুক্তি এখন দারুণ সম্ভাবনাময় এক সমাধান। ইট নেই, সিমেন্ট ছাড়াই তৈরি হচ্ছে ভূমিকম্পনশীল বিশেষ বাড়ি। বড় বড় বস্তায় ঠেসে ঠেসে ভরানো হয় বালি, মাটি বা বালু ভর্তি বস্তা স্তরে স্তরে সাজিয়ে মাঝখানে লোহার কাঁটাতার দিয়ে পুরো কাঠামো শক্তভাবে বেঁধে ফেলা হয়। এরপর শুধু প্লাস্টার করলেই তৈরি হয়ে যায় অবিশ্বাস্যভাবে মজবুত এক বাড়ি, যা ঝড়, বৃষ্টি, এমনকি চরম আবহাওয়াতেও দারুণভাবে টিকে থাকে। অদ্ভুত ও আকর্ষণীয় এই বাড়িগুলোকে বলা হয় স্ট্যান্ডব্যাগ হোম হাউস বা ইকোডোম। সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে কেবল মাটি ও বস্তা ব্যবহার করে এই টেকসই ঘরগুলোকে তৈরি করা হচ্ছে। এই বাড়ির সবচেয়ে বড় চমক এর ভূমিকম্পন সহনশীল গঠন। যেখানে সাধারণ কনক্রিটের ভবন প্রবল ভূমিকম্পে ধসে পড়ে, সেখানে মাটি ভরা বস্তা আর কাঁটাতারের বিশেষ বন্ধন কম্পনের শক্তি ছড়িয়ে দেয়। ফলে ঘর সহজে ভাঙে না, আর পুরো মাটির দেয়াল ও ডোম আকৃতির ছাদ ঘরকে প্রাকৃতিকভাবে শীতল রাখে। তীব্র গরমেও ভেতরে থাকে আরামদায়ক ঠান্ডা পরিবেশ। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেক দুর্গম অঞ্চলে এই প্রযুক্তির জনপ্রিয়তা দ্রুতই বাড়ছে। বিশেষ করে ভূমিকম্পন প্রবণ ও নির্মাণ সামগ্রী সংকট থাকা এলাকাগুলোতে এটি হয়ে উঠেছে আশার প্রতীক। কারণ শুধু স্থানীয় মাটি আর কমদামি বস্তা দিয়ে খুব অল্প খরচে তৈরি করা যায় দুর্যোগ সহনশীল এই বাড়ি। সহজ নির্মাণ পদ্ধতি, কম খরচ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্যকারিতার কারণে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কাছে এটি এখন দারুণ সম্ভাবনাময় এক সমাধান। মাটি আর বস্তার মতো সাধারণ উপকরণ দিয়ে কিভাবে তৈরি হতে পারে নিরাপদ, টেকসই ও আধুনিক একটি ঘর, স্ট্যান্ডব্যাগ হোম হাউস তারই বিস্ময়কর উদাহরণ। কম খরচে এই পরিবেশ বান্ধব প্রযুক্তি ভবিষ্যতে আবাসন সংকট মোকাবেলায় হয়ে উঠতে পারে লাখো মানুষের নতুন আশ্রয়। নাজমুন নাহার, কালবেলা। তীব্র মরুভূমির 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন চারপাশ পুড়িয়ে দিচ্ছে, তখন একদল মানুষ কোনো আধুনিক এসি বা ফ্যান ছাড়াই শান্তিতে ঘুমাচ্ছেন মাটির নিচে এক হিমশীতল পরিবেশে। বিজ্ঞানের চরম উৎকর্ষের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আফ্রিকার একটি বিশাল জনগোষ্ঠী এখনও ধরে রেখেছে আদিম যুগের গুহা মানবের মতো ভূগর্ভস্থ জীবনযাত্রা। বিশেষ করে তিউনিসিয়ার মাটমাটা অঞ্চলের মতো শুষ্ক মরু এলাকায় শত শত বছর আগে তীব্র গরম ও শীত থেকে বাঁচতে স্থানীয় বর্বর উপজাতির মানুষেরা মাটির গভীরে বিশাল গর্ত খুঁড়ে এই ট্রগ্লোডাইট বা গুহা ঘর তৈরি শুরু করে। রুক্ষ বালুঝড় ও চরম আবহাওয়া থেকে বাঁচতে এই ভূগর্ভস্থ স্থাপত্য যেমন দারুণ কার্যকরী, তেমনি এটি তাদের গভীর ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। বংশ পরম্পরায় মাটির নিচে প্রশস্ত ঘর আর উন্মুক্ত উঠান নিয়ে বেঁচে থাকা এই পরিবেশ বান্ধব ও বিদ্যুতের অপচয়হীন জীবনযাত্রা আজও বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এক চরম বিস্ময়।
তপ্ত মরুভূমির ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন শরীর পুড়িয়ে দিচ্ছে, তখন একদল মানুষ শান্তিতে ঘুমাচ্ছেন মাটির নিচে। কোনো আধুনিক এসি বা ফ্যান ছাড়াই সেখানে বইছে হিমশীতল হাওয়া। চারদিকে রুক্ষ পাথুরে পাহাড়ের মাঝে যেন এক টুকরো আদিম রহস্য। আদিম যুগের গুহা মানবদের কথা আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু এই আধুনিক একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আফ্রিকার একটি বিশাল জনগোষ্ঠী কেন এই গুহার মতো ঘরে বসবাস করছেন? প্রযুক্তির ছোঁয়া ছেড়ে কেনই বা তারা এই মাটির নিচে সংসার করছেন? এর মূল কারণ লুকিয়ে আছে আফ্রিকার উত্তর উপকূলীয় অঞ্চলের রুক্ষ জলবায়ুর মধ্যে। বিশেষ করে তিউনিসিয়ার মাটমাটা অঞ্চলের মতো শুষ্ক মরু এলাকায় এই অদ্ভুত ঘরগুলোর সূত্রপাত। শত শত বছর আগে তীব্র গরম এবং তীব্র শীত উভয় চরম আবহাওয়া থেকে বাঁচতে স্থানীয় বর্বর উপজাতি মানুষেরা মাটির গভীরে বিশাল গর্ত খুঁড়ে এই ট্রগ্লোডাইট বা গুহাঘর তৈরি শুরু করে। এটি তাদের টিকে থাকার এক অনন্য কৌশল। উপকূলীয় ও মরু পরিবেশের রুক্ষ বালুঝড় থেকে বাঁচতে এই ভূগর্ভস্থ স্থাপত্য দারুণ কার্যকরী। তবে এটি কেবল আবহাওয়া থেকে বাঁচার উপায় নয়, এটি তাদের গভীর ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এই ঘরগুলো মাটির নিচে হলেও বেশ প্রশস্ত। মাঝখানে একটি উন্মুক্ত উঠান থাকে এবং চারদিকে ঘিরে থাকে শোবার ঘর ও রান্নাঘর। বংশ পরম্পরায় তারা এই মাটির কোলে জন্ম নিচ্ছেন, বড় হচ্ছেন এবং নিজেদের সংস্কৃতিও টিকিয়ে রাখছেন। এর ইতিবাচক প্রভাব পরিবেশের ওপর অপরিসীম। সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই ঘরগুলোতে বিদ্যুতের অপচয় নেই বললেই চলে। তবে আধুনিকতার ছোঁয়ায় তরুণ প্রজন্ম শহরমুখী হওয়ায় এই ঐতিহ্য এখন কিছুটা হুমকির মুখে। তবুও পর্যটকদের কাছে এটি এক চরম বিস্ময়। বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও আফ্রিকার এই গুহা ঘরগুলো প্রমাণ করে প্রকৃতির সাথে যুদ্ধ করে নয়, বরং প্রকৃতির সাথে মিশে গিয়েই দারুণভাবে বেঁচে থাকা সম্ভব। শত বছরের ঐতিহ্য বুকে নিয়ে মাটির নিচের এই জীবন আসলেই এক অনন্য বিস্ময়। নাজমুন্নাহার উসবা, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।